যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ৪ বছর পর ফের অধিষ্ঠিত হলেন দেশটির সর্বোচ্চ পদে। বিএনপি পুনর্গঠনের কাজ চলছে। জনগণের সমর্থন পেলে দেশ পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান। মানুষের দীর্ঘদিনের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান সিইসি। নিবন্ধন থেকে কেউ যাতে বাদ না পড়ে নির্দেশ কমিশনারদের। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। মানসিকতা বদলের আহ্বান। সীমান্তে ব্যবহারের জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। দেখছিলেন গ্রাউন্ড সেভেন সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ৪ বছর পর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরলেন রিপাবলিকান এই নেতা। শপথ নেবার পর নয়া মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকার স্বর্ণযুগ এখন শুরু হয়েছে। তার নেতৃত্বে রাশিয়া, চীন, ইরান আর মধ্যপ্রাচ্য ইস্যুতে বাইডেন প্রশাসন যেভাবে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, ট্রাম্পকেও সেভাবে এগোতে হতে পারে। উন্নয়ন ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বেসন। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টাকে এই আশ্বাস দেন তিনি। ডক্টর ইউনূস এই সময় আশা করেন, ফেব্রুয়ারির মধ্যে জুলাই ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে পারবে। এছাড়াও রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রস্তাবে সম্মত হলে সরকার জুলাই সনদ স্বাক্ষরে অনুরোধ জানাবে বলে জানিয়েছেন তিনি। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স দেশের বেশ কয়েকজন সাংবাদিকের গ্রেফতার, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কয়েকটি সহিংসতার প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় প্রধান উপদেষ্টা জানান, সরকার দেশের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, সার্ককে পুনরুজ্জীবিত করা সহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় সৌজন্য সাক্ষাতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক ঝড়ের পর এখন দল পুনর্গঠনের কাজ চলছে। জনগণের সমর্থন পেলে দেশকেও পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে দেশপ্রেম নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করতে চান। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি সকলেই উৎসব মুখর পরিবেশে বিএনপি নেতারা জানান, গত ১৫-১৬ বছরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তারপরও তারা দেশের স্বার্থে দলকে আঁকড়ে ধরে রেখেছেন। তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও তাদের উপর নির্যাতনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। আমরা এই কর্মসূচিটাকে যেন জাতীয় কর্মসূচি হিসাবে আওয়ামী লীগের শাসন আমলে যে শ্বেতপত্র, সেটার যেমন পাবলিসিটি করব, প্রচার করব, পজিটিভলি ৩১ দফাটাও আমরা সামনে নিয়ে যাব। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। এই কাজটা শুরু করতে যাচ্ছেন আপনারা। শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের যুদ্ধ জয় করতে পারবো না। আরেকটি কথা যেটা আমি আগে বলছি, এখনো বলছি, যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করব, নতুন সদস্য নেব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের ওপর রাজনৈতিক ঝড় বয়ে গেছে। বিগত স্বৈরাচার আমলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে। এখন পুনর্গঠনের সময় জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গঠনে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু ৩১ দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা।
সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। দলে আরও বেশি মেধাবী ও যোগ্যতা সম্পন্ন তরুণ, যুবক ও নারীদের অন্তর্ভুক্ত করার কথা উঠে আসে আলোচনায়। সেক্ষেত্রে তৃণমূল থেকে সাংগঠনিক কাজ আরও জোরদারের কথা বলেন তারা। কর্মী বহু সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। অতীতে স্বৈরাচারদের পরিণতির কথা বিবেচনা করে শিগগিরই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা মেডিকেল কলেজে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মদিন উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জিয়া ও বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নিতে হলে দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার কথাও বলেছেন তিনি। একই সঙ্গে সব দলের সঙ্গে কথা বলে সংস্কারের চূড়ান্ত ঘোষণা করার দাবি জানান তিনি। ডক্টর মোশাররফ বলেন, বর্তমান বাংলাদেশ যে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এর সূত্রপাত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৈষম্য দূর করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার পার্টি। এতে বক্তারা বলেন, শূন্যস্থান পূর্ণ করাই সংস্কার নয়, রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেও সংস্কার দরকার। আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংস্কার প্রশ্নে স্পষ্ট অবস্থানে থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। ভালো লাগুক খারাপ লাগুক, আপনার এলাকার হাটটাও দখল করেছে, আপনার বাস স্ট্যান্ডটা সে দখল করেছে, যেখানে যেখানে সম্ভব চাঁদাবাজি করেছে, চাঁদা না দিলে থাকতে পারবেন সেই পরিস্থিতি করেছে। কিছু করতে পারছেন? কমপ্লেন করবার কেউ আছে? এই যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের কাছে কমপ্লেন করতে পারছেন? কমপ্লেন করলে গভর্নমেন্ট শুনছে? আমি ভাই সিম্পল বুঝি, একটা ভালো ইলেকশন চাই এখন। কারণ আপনি তো দাম কমাতে পারবেন না, আপনি পুলিশ ঠিক করতে পারবেন না, ছিনতাই লুটপাট শুরু হয়ে গেছে না, কিছু করতে পারেননি তারা। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারেন নাই, কোনো জায়গা পারছেন না, যখন তাড়াতাড়ি ভোট দিয়ে দেওয়া ভালো। না হলে সমস্যা হচ্ছে এই সরকারটাও যখন অপ্রিয় হয়ে যাবে যদি হয়, এবং মানুষ যদি রাস্তায় নেমে যায়, কোনোদিন যদি বলে এত টাকা দিয়ে চাল কিনবো না, এত দ্রব্যমূল্য বাড়লে তোমাকে দরকার কি, তখন আমরা একেবারে পাথারে পড়ে যাব, অকুল সমুদ্রে পড়বো। কি ঠিক করবো আমরা? কিভাবে আরেকটা গভর্নমেন্ট আসবে? মার্শাল্লাহ ছাড়া গতি থাকবে না। এদিকে শাহবাগ এলাকায় এক আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকা ঠিক নয়। ভোটাধিকার নিশ্চিত করে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান তার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে প্রত্যাশাটা খুবই সীমিত আমাদের। আমরা আমাদের ভোটের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চাই। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের একটা যে ধারা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা আসলে সেটা ভালো। আমরা এখানে বিশেষ করে জনগণের গণতান্ত্রিক অধিকারটা, যেটা শ্রমজীবী সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা সম্প্রসারিত করতে চাই, যাতে পরবর্তীকালে শ্রেণী গণ আন্দোলনের তার জমিনটা তৈরি করা যায়। একটা গণতান্ত্রিক আবহাওয়া, গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে। দেশে এখনো বৈষম্য চলমান অভিযোগ করে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা 24-এর গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যেদিন সাধারণ মানুষ ভোট দিতে পারবেন সেদিন ভোটাধিকার প্রতিষ্ঠা হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। মানুষের দীর্ঘদিনে ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান বলেও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। তা চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হবে। ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ও নির্বাচন কমিশনাররা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার আশ্বাস দেন সিইসি। মানুষকে যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা ভোট দেওয়া যেমন দায়িত্ব,
কেউ যাতে আপনার ভোটটা অন্য কেউ যাতে দিয়ে যেতে না পারে, আপনার ভোটের বাক্সটা যাতে কেউ দখল করতে না পারে, আপনার ভোটের কেন্দ্রটা যাতে কেউ দখল করতে না পারে, এই জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানুষকে যাতে আমরা সাথে পাই, আপনারা দয়া করে এই সচেতনতা সৃষ্টি করতে, অ্যাওয়ারনেসটা সৃষ্টি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা আমরা করি। এএমএম নাসিরউদ্দিন বলেন, যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমাদের ইয়াঙ্গার জেনারেশন যাতে ভোটটা দিতে পারে, আগে অনেকে যে ভোটার হয়েছে ভোট দিতে পারে নাই, তাই তারা রক্ত দিল, এত ইনজিউর হইলো, যদি ভোটটা যদি দিতে না ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তাহলে তো জাতির সাথে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ, এই 18-20 মানুষ যে বঞ্চিত হইলো তারা কোথায় যাবে? তাদের বঞ্চনার কথা কার কাছে বলবে? তাদের বঞ্চনার বিষয়টি কে দেখবে? ইলেকশন কমিশন। এবং আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা বোঝাতে চাই। তারা যে দিনে বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে, এই সুযোগ এসছে, এখন ইনশাল্লাহ আমরা এই সুযোগটা আমরা নিব। সবশেষ হালনাগাদ কার্যক্রমে নারী ভোটারের সংখ্যা আশঙ্কাজনক কম হওয়ায় এবার তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। হুঁশিয়ার করেন 2 জায়গায় ভোটার না হতে। সবশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12,18,50,160 জন। এস এম ফয়েজ, বাংলা ভিশন, সাভার, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশের এক সহকারী কমিশনার এবং 2 কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার চ্যালেঞ্জ করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের করা আবেদনের শুনানি শেষে রায়ের তারিখ দেওয়া হয়েছে বুধবার। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে চালানো হত্যাকাণ্ডের বিচারের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আছে কিনা এই প্রশ্নে সোমবার উত্তপ্ত ট্রাইব্যুনাল। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি। উনি ওনার মনের মাধুরী মিশিয়ে উনি প্রসিকিউশন সবসময় এখানে বক্তব্য দেন। ওনার প্রথম বক্তব্য বিভিন্ন রকমের বক্তব্য আছে। এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে করা আবেদনের শুনানি শেষে বুধবার রায়ের তারিখ দেয় আদালত। এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এই মামলাগুলো চলতে পারে, কারণ এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল, এটা কোনো যুদ্ধ ছিল না, স্বাধীনতার যুদ্ধ ছিল না, একদম ডিরেক্ট একটা পলিটিক্যাল। ওয়ার ক্রাইমস হওয়ার জন্য যুদ্ধ লাগবে, কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই। যেটা ছাত্রদের উপরে হয়েছে, জুলাই আগস্টে হয়েছে, একটা নির্ধারিত পদ্ধতিতে সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক হয়েছে এদেরকে নির্মূল করার জন্য, তাহলে সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হবে। এছাড়া 20 জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়িতে 5 আগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরায় ছাত্র জনতার আন্দোলন দমনে পরিচালিত হত্যাকাণ্ডে অংশগ্রহণের অভিযোগে কনস্টেবল হোসেন আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কোনাবাড়ির ঘটনায় আপনারা যে হৃদয় কথা জানেন, হৃদয়কে যেভাবে মারা হয়েছিল, একদম চারিদিক দিয়ে ঘেরাও করে বুকে ঠেকিয়ে গুলি করা হয়েছিল, সেই মামলায় একজন আসামি, একজন যাত্রাবাড়ির ওখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল, আরেকটা ছিল উত্তরার ঘটনায়, যাই হোক আমরা তার নাম আমরা বলছি না আপনাদের কাছে। এই 3 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এদিন ট্রাইব্যুনালে এসে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা এক সাংবাদিককে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নতুন ইউনিফর্মের রঙও ঠিক করা হয়েছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, সীমান্তে বিজিবির ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে। একই সঙ্গে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনেরও। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। পুলিশের পোশাক হবে আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে,
আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। ভাই এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাই পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন আপনাকে যে সময় বলছি ভিতরে আসেন, সব কি একসাথে ঢুকতে পারছেন? আস্তে আস্তে ঢুকছেন না, এরকম ওইটাও আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। উপদেষ্টা জানান, সাম্প্রতিক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেখা গেছে বিএসএফ কাদারি গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। বিজিবির কাছে কাদারি গ্যাস ও সাউন্ড গ্রেনেড নেই, তাদের কাছে শুধু প্রাণঘাতী অস্ত্র রয়েছে। এমন বাস্তবতায় বিজিবির জন্য কাদারি গ্যাস ও সাউন্ড গ্রেনেড কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্লাস আমাদের যে কতগুলি লিমিটেশন রয়ে গেছে, এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের ইসের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলি আমরা এখন পর্যন্ত কিন্তু রিপ্লেসমেন্ট করতে পারিনি। যেমন গাড়ি যেগুলি নষ্ট হয়ে গেছে আমরা এখনো রিপ্লেসমেন্ট করতে পারিনি। কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। বাংলাদেশে অনেকে অবৈধভাবে বসবাস করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের বৈধ হওয়ার আবেদন থেকে 10 কোটি টাকা আয় করেছে সরকার। যারা অবৈধ অভিবাসীদের থাকতে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। সবসময় মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী পালিত হল নানা আয়োজনে। 1969 সালের এই দিনে ঐতিহাসিক 11 দফা আন্দোলনের হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। সোমবার সকাল থেকে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন তার সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতারা। এ সময় তার সহযোদ্ধারা জানান, শহীদ আসাদের অসমাপ্ত কাজ এখনো সমাপ্ত হয়নি। গত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে আসাদের চেতনার স্বপ্নভঙ্গ হয়েছে উল্লেখ করে তার পরিবারের সদস্যরা জানান, 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেই আসাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে আসাদকে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তার স্থান চান তারা। শহীদ আসাদের স্মৃতি স্তম্ভে ফুল দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই সময় শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরে কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার দাবি জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক। এর আগে জেলার মোহাম্মদপুরের গাংনীতে ফার্স্ট চয়েস মডার্ন স্কুল, হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই সময় ওই প্রতিষ্ঠানের একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় যেতে পেরেছেন। এক খুনি ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ওনার চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত এসে আমাদেরকে আবার নেতৃত্ব দিতে পারে। আর এই ফ্যাসিস্ট খুনি হাসিনা, এই গণহত্যাকারীকে যাতে আমরা বাংলাদেশের মাটিতে এনে তার বিচার। রাজনৈতিক বন্দোবস্ত করতে না পারলে আগামীতেও দেশে স্বৈরাচার তৈরি হতে পারে, তাই সংস্কার না করে নির্বাচন দেওয়ার চেষ্টা হলে ছাত্র জনতা তা রুখে দেবে। সোমবার শহীদ আসাদ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত গণ অভ্যুত্থান থেকে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের রাজনীতি রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। রাজনৈতিক দলগুলোর হুমকি ধামকি দিকে মনোযোগ না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলেন, যারা ছাত্রদের পরিবর্তনের রাজনীতিকে হুমকি মনে করছে তারাই সংস্কার ছাড়া নির্বাচন চাইছে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে দেশে একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের দাবিও জানিয়েছেন তারা। সংস্কার করে তারপর নির্বাচনে যেতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে, কারণ আদারওয়াইজ আপনি এই নির্বাচনটাকে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে যদি নির্বাচন করেন তাহলে কিন্তু আবারও এটা একটা নির্বাচনী স্বৈরতন্ত্র হবে, আর কিছু হবে না। বাংলাদেশের আপামর জনতা
গ্রাম পর্যায় পর্যন্ত গিয়ে কথা বলে দেখে আসেন। সকলের কাছে একটাই কথা, পুরনো সংবিধান চলবে না, বাংলাদেশের জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সনদ যাচাই বাছাই করে অনলাইনে আপডেট করতে বলা হয়েছে। এই যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই 193 জনের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 27, 28, 29 জানুয়ারি এই 3 দিন কোটায় উত্তীর্ণরা সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবে। সন্তান ছাড়া অন্য কেউ এই তালিকায় রয়ে গেছে কিনা তা যাচাই করা হবে। সন্তান ছাড়া যদি অন্য কেউ লিস্টে থাকে তাহলে তার স্থান পাবার কোনো সুযোগ নেই। রবিবার 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে 5372 জন নির্বাচিত হয়, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার 193 জন আছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিন। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। 4 বছর পর ফের অধিষ্ঠিত হলেন দেশটির সর্বোচ্চ পদে। বিএনপি পুনর্গঠনের কাজ চলছে, জনগণের সমর্থন পেলে দেশ পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান। মানুষের দীর্ঘদিনে ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান সিইসি। নিবন্ধন থেকে কেউ যেন বাদ না পড়ে নির্দেশ কমিশনারদের। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। মানসিকতা বদলের আহ্বান। সীমান্তে ব্যবহারের জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।